আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর ইতিহাসে সবচাইতে দীর্ঘতম সাম্রাজ্য কোনটা ছিল, অবশ্যই আপনার মাথায় রোমান সাম্রাজ্য চলে আসবে। হ্যাঁ, আমরা আজকের এই পডকাস্টে আলোচনা করব রোমান সাম্রাজ্য বিষয়টা নিয়ে। যদিও রোমান সাম্রাজ্য বেশ বিশাল একটা সাম্রাজ্য ছিল, ইতিহাসটা বেশ বিশাল ছিল, বাট আমরা আলোচনা করব রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো কি কি। আপনারা অনেক আর্টিকেল, অনেক ভিডিও পড়েছেন, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের এই পডকাস্টে ভিন্ন হতে যাচ্ছে, কারণ আমি আপনাকে নতুনভাবে উপস্থাপন করব, নতুন নতুন তথ্য জানবো যেগুলো আপনার হয়তো বা আগে জানা ছিল না। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা রোমান সাম্রাজ্যের দীর্ঘায়ু নিয়ে আলোচনা করব। রোমান সাম্রাজ্য বিখ্যাত কেন? কারণ রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 100 থেকে খ্রিস্টাব্দ 400 পর্যন্ত তারা পুরো বিশ্বকে শাসন করেছে, এবং বলা হয়ে থাকে পৃথিবীর 20% অধিক মানুষ রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রোমান সাম্রাজ্যের আয়তন ছিল ইউরোপ, আফ্রিকা, এমনকি এশিয়ার কিছু অংশ। এই রোমান সাম্রাজ্য যে সকল ভাবে প্রতিষ্ঠিত হয় তখন কোনো প্রকার ধর্ম ছিল না, কিন্তু রোমান সাম্রাজ্য যখন শেষের দিকে কিংবা পতন শুরু হয়ে যাবে সেই সময় খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের পতনের পিছনে ভূমিকা পালন করেছে। তো চলুন একে একে আমরা এখন ডিপে চলে যাই এবং আলোচনা করি আসলে মূল বিষয়গুলো ছিলটা কি। প্রথমত আমরা ধর্মীয় বিষয়টা নিয়ে আলোচনা করি। শুরুতে কথা বলেছিলাম যে রোমান সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয় বা তৈরি হয় তখন কোনো প্রকার ধর্ম ছিল না, কিন্তু খ্রিস্ট ধর্ম যখন শুরু হয় তখন আস্তে আস্তে পৃথিবীব্যাপী খ্রিস্ট ধর্ম প্রচারণা শুরু হয় এবং মানুষ খ্রিস্ট ধর্ম অন্তর্ভুক্ত হয়। কিন্তু রোমান সাম্রাজ্যেরও কিছু নীতি নৈতিকতা ছিল যেগুলা খ্রিস্ট ধর্মের সাথে সাংঘর্ষিক ছিল না, বিপরীত ছিল, এবং যার ফলে ধর্মীয় নেতাদের এবং প্রজাদের মধ্যে যারা ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যে তফাৎ তৈরি হয়েছে। এবং তারা যেটা দেখেছে সেটা হলো তৈরি হয়েছে এবং তারা সবসময় খেয়াল করেছে যে সাংঘর্ষিক তৈরি হওয়ার ফলে প্রজাদের সাথে আর সেই সময় রাজাদের সাথে বিরোধ তৈরি হয়েছে, বিভিন্ন ধর্মীয় মতামত তৈরি হয়েছে খ্রিস্ট ধর্মে যেগুলা রোমান সাম্রাজ্যের নীতিতে ছিল না। এবং সেই সময়কার মানুষ বা রোমান সাম্রাজ্যের ক্ষমতার দাপটে ধীরে ধীরে তারা পুরো বিশ্বের ক্ষমতা গ্রহণ করতে চেয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের প্ররোচনায় বা তাদের নেতৃত্বে সাম্রাজ্য বড় করেছে। তার মধ্যে একজন বিখ্যাত ছিল কনস্টান্টিনোপল। আপনারা তাকে খুব ভালো করেই চেনেন। তার সময় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে প্রায় 1 লক্ষেরও অধিক মানুষ মৃত্যুবরণ করেন। কনস্টান্টিনোপল এই বিভৎস দেখে তিনি নিজের মনকে শান্ত রাখতে, সমাজকে শান্ত রাখতে এবং সকল কিছু স্বাভাবিক আনতে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, এবং তার হাত ধরেই সেই সময় খ্রিস্ট ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়, অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণটা পুরো বিশ্বে ছাড়িয়ে যায়। কিন্তু তার আগে খ্রিস্ট ধর্মটা সেই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দ্বিতীয় যে কারণটা নিয়ে আলোচনা করবে সেটা হলো রাজনৈতিক কারণ। সেই সময়কার বা যখন রোম সাম্রাজ্য পতন শুরু হয় তখনকার সময় শেষের দিকে যারা নেতৃত্ব দিয়েছে তারা ছিল দুর্নীতিগ্রস্ত, নেতৃত্বের গুণাবলী তাদের মধ্যে ছিল না, তাদের মধ্যে ছিল দুর্বলতা, এবং এই সকল নৈতিবাচক কারণগুলোর ফলে
সেই সময়কার নেতারা প্রজাদের নিয়ন্ত্রণ করতে পারেনি, প্রজাদের চাহিদা অনুযায়ী তাদের সেবা দিতে পারেনি, ফলে বিশাল একটা অংশ তাদের বিরুদ্ধে চলে যায় এবং তারা এই সাম্রাজ্য বা এই দীর্ঘ সাম্রাজ্য ভেতর থেকে, সার্কেল থেকে নিজেদেরকে বের করতে চেয়েছিল। কারণ তারা সেই সময় তারা অনুভব করেছিল তারা এক প্রকার আবদ্ধ, তারা নিজেদেরকে স্বাধীন অনুভব করেনি। 3 নম্বর কারণটি হলো সামরিক দুর্বলতা। রোমান সাম্রাজ্য যেহেতু বিশ্বে বড় একটা সাম্রাজ্য ছিল, তারা বিশ্বের প্রভাবটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য, আরো বাড়ানোর জন্য বিভিন্ন দেশ থেকে সৈন্য সামন্ত তারা ভাড়া করত, যার অধিকাংশ ছিল রোম সাম্রাজ্য বা রোম যে নির্দিষ্ট অঞ্চল, অর্থাৎ বর্তমানে যে ইতালি, তাদের সামরিকের বাইরে ছিল। যার ফলে যে সামরিক ক্ষেত্রে যারা কাজ করেছে তারাও ধীরে ধীরে রোম সাম্রাজ্য নেতাদের বিরুদ্ধে চলে গিয়েছিল। এবং যেহেতু বিশাল একটা পরিমাণ সামরিক বাহিনী রোম সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এবং তারা চেয়েছে এই সাম্রাজ্য বিভক্ত হোক, এখান থেকে তারা মুক্তভাবে থাকতে, যার ফলে একটা সময় সেই সামরিক বাহিনী রোম সাম্রাজ্যের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের থেকে ক্ষমতার বাইরে আসতে। 4 নম্বর যে কারণটি হলো অর্থনৈতিক কারণ। এখন যেহেতু সাম্রাজ্য অনেক বড় ছিল, সাম্রাজ্য বড় থাকার ফলে তার ব্যয়টাও তো অনেক বেশি থাকবে, স্বাভাবিক। এখন এই বড় সাম্রাজ্যকে ব্যয় মেটাতে গেলে নেতাদের তো অবশ্যই টাকা পয়সার প্রয়োজন রয়েছে, কিন্তু দেখা গেল টাকা পয়সার পরিবর্তে শেষের দিকে যখন পতন শুরু, রোম সাম্রাজ্য মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, বাণিজ্য ঘাটতি দেখা দিচ্ছে, প্লাস করের বোঝা বাড়িয়ে দিচ্ছে। মুদ্রাস্ফীতি যখন বাড়িয়ে দিচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং রোমের সাথে অন্যান্য রাজ্যের কোনো প্রকার বাণিজ্য হতো না বা তারা অন্যদের সাথে করতো না, রোম সাম্রাজ্য অন্যদের সাথে করতে পারতো না, কারণ অন্যরা রোম সাম্রাজ্যের একটা বিরুদ্ধে চলে গিয়েছিল। যার ফলে জনগণের কাছ থেকে বেশি পরিমাণ অর্থ গ্রহণ করেছে, অর্থাৎ কর নিয়েছে। এই করের বোঝা জনগণের উপর দিয়েছে, যার ফলে অর্থনীতি ভেঙে গিয়েছে এবং রোম সাম্রাজ্যের মানুষও তাদের নেতাদের এইরূপ পদক্ষেপের ফলে বিরক্ত হয়েছে, বিতৃষ্ণা প্রকাশ করেছে এবং রাগান্বিত হয়েছে এবং তাদের কাছ থেকে বাঁচার জন্য তারা এক প্রকার বিভক্ত হয়ে গিয়েছিল। 5 নম্বর কারণ সামাজিক কারণ। রোম সাম্রাজ্যের পতনের একটা বড় কারণ ছিল সামাজিক কারণ। সমাজের অবস্থা এরকম ছিল, নৈতিক অবক্ষয় ঘটেছে, নেতারা বিলাসিতা করেছে, সমাজের কোনো প্রকার আইন শৃঙ্খলা ঠিক মতন ছিল না, মানুষের মধ্যে অশ্লীলতা বা খারাপতা যে বিষয়গুলো ছিল সকল কিছু বিরাজমান ছিল। যে যার ক্ষমতা ছিল সে দাপট দেখাতো, কিন্তু যে অন্যায় করত তার কোনো বিচার হতো না। আর অন্যদিকে রোম নেতাদের ক্ষেত্রে যে বিষয়টা পরিগণিত হতো, সেই ক্ষেত্রে যেটা দেখা হয়েছে, তারা সব সময় বিলাসিতা করত, আরাম আয়েশে মধ্যে থাকতো, নাচ গানে থাকতো, তারা সাম্রাজ্যের কোনো প্রকার খেয়াল রাখতো না। যার ফলে বহিঃশত্রুর আক্রমণ তাদেরকে প্রভাবিত করেছে। এবং 6 নম্বর কারণ হলো উপজাতিদের আক্রমণ। আগে বলেছিলাম নেতারা বা যারা রাজা মন্ত্রী ছিল তারা বিলাসিত ছিল, নাচ গানের মত্ত ছিল, তারা সাম্রাজ্য নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা ছিল না, তাদের মধ্যে সবসময় আরাম আয়েশের বিষয়টা ছিল। যার ফলে দেশের বাইরে সীমান্তের উপজাতিরা রয়েছে, বড় বড় উপজাতিরা, বিশেষ করে জার্মানির হুনরা, ভিসিগত, ভ্যান্ডাল, এরকম উপজাতিরা আক্রমণ করতে সহায়তা হয়েছে। তাদের সাথে যে বিশাল সামরিক ছিল, কারণ সেই সামরিকের লোকগুলো ছিল রোম কেন্দ্রীয় সাম্রাজ্যের বাইরে, তাদের সাথে যুক্ত হয় রোম সাম্রাজ্যের পতনের জন্য। 7 নম্বর কারণ ছিল প্রশাসনিক ব্যয়। বিশাল বাহিনী, বিশাল ব্যয়। বিশাল ব্যয় রোম সাম্রাজ্য শেষের দিকে মেটাতে পারেনি, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর ছিল।
ভেঙে গিয়েছিল, কারণ তারা এরকম একটা পরিস্থিতি চলে গেছে তাদের নিজেদের প্রজাদের খাবারটুকু ঠিক মতন ব্যবস্থা করতে পারেনি। প্রশাসনিক অবস্থা খারাপ হওয়ার ফলে তাদের সামরিক শক্তি কমে যায়, সামরিক শক্তি কমার ফলে তারা এক প্রকার শক্তিহীন হয়ে যায়, এবং এই সুযোগটা তখন কাজে লাগিয়েছিল বর্বর হুনরা, ভেনিগস জাতিরা। এই বিশাল ব্যয় বহন করতে রোম সাম্রাজ্যের শেষের দিকের নেতারা অনেকটাই অক্ষয় ছিল, দুর্বল ছিল। সর্বশেষ বাট শেষ নয়, সেটা হলো প্রশাসনিক ব্যবস্থা গেল, আমাদের রাজনৈতিক অবস্থা গেল, আমাদের সামরিক অবস্থা গেল, কৃষি খাতে ব্যাপক অধঃপতন হয়। আমি আবার এর আগে উল্লেখ করেছিলাম যে তারা প্রজাদের খাবার পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি, কারণ কৃষি খাতে দক্ষ শ্রমিকের অভাব হয়েছে, কারণ কৃষিকাজ থেকে অনেকেই সরে গিয়েছিল। তখন কৃষিকাজ কেউই করতে চায়নি, যার ফলে উৎপাদন একেবারে কমে গিয়েছে। কৃষি খাতের অধঃপতনের ফলে অনেকে উল্লেখ করেন যে জলবায়ুর পরিবর্তন একটা কাজ করেছে, যে বলা হয় থাকে সেই সময়কার জলবায়ুর একটা পরিবর্তন হয়েছে, যে শীত থেকে উষ্ণর দিকে পৃথিবীর তাপমাত্রা ধাবিত হয়েছে, যার ফলে কৃষি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, উৎপাদনও ঠিক মতন হয়নি। রোম সাম্রাজ্যের যে পতন, বা শুধু রোম নয়, পৃথিবীর যত সাম্রাজ্য ছিল, পতনগুলোর ঠিক এই কারণগুলি মূলত বিরাজমান। আসলে ঐতিহাসিক কারণ যদি একটা বলি আমি, যে পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না। আচ্ছা, আপনি জিনিস প্রতিষ্ঠা করলে একটা সময় সেটার পরিবর্তন ঘটবে, সেটা ধ্বংস হয়ে যাবে, কিংবা সেটার আকৃতি পরিবর্তন হবে। সাম্রাজ্যগুলো একই রকম, এরা খুবই শক্তির সাথে উদ্ভব হয়েছে, খুবই দুর্বলতার সাথে ধ্বংস হয়ে গিয়েছে, অন্য সাম্রাজ্য এতে প্লাবিত করে দিয়েছে। তো রোম সাম্রাজ্যের থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। রোম সাম্রাজ্যের শিক্ষা কি? তাদের যে পতন হয়েছে, তাদের পতনের মূল কারণ ছিল তারা বিলাসিতা করছে, তাদের সাম্রাজ্যের প্রতি কোনো ধ্যান জ্ঞান ছিল না, নাচ গানে মত্ত ছিল। এবং তারা যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হলো, আমি যেটা উল্লেখ পেয়েছি গত 3-4 দিনের রিসার্চে, যে তারা সাম্রাজ্য বৃদ্ধি করেছে, কিন্তু সাম্রাজ্যকে সঠিকভাবে ব্যবহার করার জন্য, পরিচালনা করার জন্য সেরকম ভাগ ভাগ করে কোনো নেতা কিংবা কোনো রাজা প্রজাদের সেরকম ঠিক করে দেওয়া হয়নি, কারণ তারা ছিল বিলাসিতাপূর্ণ। যখন ভালো রাজা ছিল কনস্টান্টিনোপল, তারপরে জুলিয়াস সিজার, সেই সময়কারে আসলে খুব ভালোভাবে চলেছে, কারণ তারা যোগ্য ছিল, তারা রাজার মতো রাজা ছিল, নেতার মতো নেতা ছিল। কিভাবে একটা সমাজকে বা একটা দেশের সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করতে হয়, পরিচালনা করতে হয়, তারা সেই বিষয়টা জানতো, ফলে সেই সময় এগুলো উদ্ভব হয় না। কিন্তু শেষের দিকে অযোগ্য নেতারা ছিল, যার ফলে রোম সাম্রাজ্যের যে 500 বছর যে সাম্রাজ্য কথা ধ্বংস হয়ে যায়। এখানে একটা দুইটা জিনিস রয়েছে। রোম সাম্রাজ্য মূল দুইটা, একটা পশ্চিম সাম্রাজ্য ছিল, একটা পূর্ব সাম্রাজ্য ছিল। ঐতিহাসিকরা মনে করে যে পশ্চিম সাম্রাজ্য 470-80 খ্রিস্টাব্দ, আমার সঠিক ডেটটা মনে নাই, এরকম একটা সময় রোম সাম্রাজ্য পতন ঘটে। কিন্তু রোম সাম্রাজ্যে আরেকটা যে আরেকটা সাম্রাজ্য ছিল পূর্ব রোম সাম্রাজ্য, তখন বিরাজমান ছিল, কিন্তু পশ্চিম রোম সাম্রাজ্য তখন ক্ষমতার বাইরে চলে যায়, অন্যরা ক্ষমতা নিয়ে নেয়, ধ্বংস হয়ে যায়। ঐতিহাসিকরা মনে করে এই ধ্বংসের মাধ্যমে মূলত রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, কারণ রোম সাম্রাজ্যের মূল ভিত্তিটা ছিল পশ্চিম রোম সাম্রাজ্য, তাদের কেন্দ্রবিন্দু ছিল সেইখানে। আর সেই কেন্দ্রবিন্দুটা যখন ধ্বংস হয়ে যায়, তখন পূর্ব সাম্রাজ্য দেখা যাচ্ছে তারা নামে আসলে সাম্রাজ্য ছিল, কিন্তু ওরকম কোনো প্রভাব প্রতিপত্তি দেখাতে পারেনি। আর পূর্ব সাম্রাজ্যটা মূলত 1400 আর 1500 সালের পূর্বে, কিছু সময় পূর্বে এই পূর্ব রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, যার ফলে ইতিহাস থেকে রোম সাম্রাজ্যের পুরো চিহ্নটাই ধ্বংস হয়ে যায়। তো আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করেছি রোম সাম্রাজ্যের পতন নিয়ে। আশা করি রোম সাম্রাজ্যের যে পতনের বিষয়গুলো আজকের এই 15 মিনিটের পডকাস্ট আপনাকে অনেক সহযোগিতা করেছে। জাস্ট কানে হেডফোন দিয়ে আপনি যা শুনলে আপনি এই রোম সাম্রাজ্যের পতনের সম্পর্কে 2-3 পৃষ্ঠার অনায়াসে লিখতে পারবেন। আপনি যেখানেই পড়েন না কেন, যেখানে ভিডিও দেখেন না কেন, মূলত এই বিষয়গুলোই মূলত ফ্যাক্ট রোম সাম্রাজ্যের পতনের পেছনে। আশা করি আজকের এই পডকাস্ট আপনারা সহযোগিতা করেছে। আর রেগুলার এরকম ঐতিহাসিক পডকাস্ট, সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে। আসসালামু আলাইকুম।